5 আগস্ট 2024 সন্ধ্যার অন্ধকার নামতে শুরু করেছে ঢাকার বুকে। রাজপথে তখন লাখো ছাত্র জনতার গগনবিদারী উল্লাস। গণভবন থেকে শুরু করে সংসদের প্রতিটি ইঞ্চি সাধারণ মানুষের দখলে। কিন্তু এই উল্লাসের বাইরে ঢাকার সুরক্ষিত ঢাকা সেনানিবাসের ভেতরে তখন এক অন্যরকম দৃশ্য। কড়া সামরিক পাহারায় একটি সুরক্ষিত ভবনের নির্জন কক্ষে বসে আছেন একজন মানুষ। তার পরনে ইউনিফর্ম নেই, কিন্তু কয়েক ঘন্টা আগেও তিনি ছিলেন রাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের একজন। তিনি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ বা এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম, যার চোখের ইশারায় বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের গুম করে দেওয়া হতো, যার একটি নির্দেশে রাজপথে নামত পুলিশের রায়ট কার। আজ তিনি সেই রাজপথের ভয়েই পালিয়ে আশ্রয় নিয়েছেন সেনাবাহিনীর সুরক্ষিত আশ্রয়ে। তার চোখে মুখে তখনও ক্ষমতা হারানোর আতঙ্ক, কিন্তু কয়েক মাস পর যখন তিনি দেশ থেকে পালাতে সক্ষম হয়েছেন, তখন সেই একই ব্যক্তির একটি অডিও বক্তব্য ফাঁস হলো। আর সেই বক্তব্য শুনে পুরো দেশের মানুষের মেরুদণ্ড দিয়ে এক হিমশীতল স্রোত বয়ে গেল। ওই অডিওতে কোনো অনুশোচনা ছিল না কোনো ভুল স্বীকার। সেখানে ছিল কেবল এক অদ্ভুত পৈশাচিক আক্ষেপ, আরো কয়েক হাজার মানুষকে হত্যা করতে না পারার আক্ষেপ। একজন সাবেক পুলিশ কর্তা কিভাবে নিজের দেশের মানুষের রক্ত পান করার জন্য এতটা তৃষ্ণার্ত হতে পারেন? ক্ষমতার মোহ মানুষকে কতটা বিকৃত করে দেয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমে সাবেক পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলামের একটি বক্তব্যের কিছু অংশ ছড়িয়ে পড়েছে। সেই বক্তব্যের সার কথা হলো, সেনাবাহিনী কথা রাখেনি বলেই নাকি 5 আগস্ট সরকারের পতন হয়েছে। তার দাবি, যেসব স্থানে সেনাবাহিনী মোতায়েন ছিল সেখানে যদি পুলিশ থাকতো তবে আন্দোলনকারীদের ঠেকানো সম্ভব হতো। এই বক্তব্যটি সাধারণ কোনো রাজনৈতিক বিশ্লেষণ নয়, এটি হলো একটি ফ্যাসিবাদী রাষ্ট্রযন্ত্রের ভেতরে কাজ করা একজন মানুষের পৈশাচিক মনস্তত্ত্বের উলঙ্গ বহিঃপ্রকাশ। এই বক্তব্যের সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হলো এর ভেতরের আক্ষেপের সুর। মনিরুল ইসলাম যেন বলতে চাইছেন, সেনাবাহিনী যদি বাধা না দিত তবে পুলিশ দিয়ে আমরা ওই দিন আরো কয়েক হাজার ছাত্র জনতাকে গুলি করে মারতে পারতাম, তাহলে হয়তো সরকার টিকে যেত। 5 আগস্টের দিন ঢাকা শহরে লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছিল। তাদের ঠেকাতে হলে ঠিক কত হাজার মানুষকে হত্যা করতে হতো। একজন পুলিশ কর্মকর্তা, যার শপথ নেওয়ার কথা ছিল মানুষের জানমাল রক্ষা করার, তিনি প্রকাশ্যে আক্ষেপ করেছেন যে তিনি পর্যাপ্ত মানুষ খুন করার সুযোগ পাননি। এটি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কথা হতে পারে না। এটি হলো রাষ্ট্রীয় ক্ষমতা ও বল প্রয়োগ সম্পর্কে তার এক চরম বিকৃত মানসিকতার ভয়াবহ প্রকাশ। মনিরুল ইসলামের বক্তব্যের আরেকটি চাঞ্চল্যকর দিক হলো সেনাবাহিনীর প্রতি তার সীমাহীন ক্ষোভ। তিনি বলছেন, সেনাবাহিনী কথা রাখেনি, কিন্তু একটু পেছনের দিকে তাকালে এই ক্ষোভের পেছনের চরম কৃতঘ্নতাটুকু স্পষ্ট হয়ে ওঠে। 5 আগস্ট যখন লাখো মানুষ রাজপথে নেমে এসেছিল, যখন পুলিশের শত শত থানা জ্বলছিল, তখন মনিরুল ইসলাম কোথায় ছিলেন? তিনি তো পুলিশের সদর দপ্তরে বা এসপির অফিসে বসে নিজের বাহিনীর নেতৃত্ব দেননি। তিনি প্রাণভয়ে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছিলেন এই সেনাবাহিনীরই ক্যান্টনমেন্টে। সেনাবাহিনী যদি সেদিন তাকে আশ্রয় না দিত কিংবা পরবর্তীতে তাকে নিরাপদে দেশ থেকে পালানোর সুযোগ করে না দিত, তবে তার নিজের পরিণতি কি হতে পারত? যে রাজপথের মানুষের রক্তে তার হাত রঞ্জিত ছিল, সেই মানুষগুলো যদি সেদিন তাকে হাতের কাছে পেত, তবে তার পরিণতি হয়তো মুসলিনের চেয়েও ভয়াবহ হতো। যে সেনাবাহিনী তাকে নিশ্চিত গণপিটুনির হাত থেকে বাঁচিয়ে জীবন ভিক্ষা দিল, আজ বিদেশে নিরাপদে বসে তিনি সেই সেনাবাহিনীর বিরুদ্ধে বিষেধাগার করছেন, কারণ সেনাবাহিনী তার মতো করে দেশের মানুষকে নির্বিচারে হত্যা করতে রাজি হয়নি। পুলিশ থাকলে আন্দোলনকারীদের ঠেকানো সম্ভব হতো। এই কথাটির অর্থ কি? গত 15 বছর ধরে শেখ হাসিনার সরকার পুলিশকে একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বদলে একটি দলীয় পেটুয়া বাহিনীতে পরিণত করেছিল। পুলিশকে এমনভাবে ব্রেইনওয়াশ করা হয়েছিল যে তারা সাধারণ মানুষকে দেশের নাগরিক নয় বরং শত্রু মনে করত। জুলাই আগস্টের আন্দোলনে আমরা দেখেছি কিভাবে পুলিশ হেলিকপ্টার থেকে সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছে, কিভাবে আবু সাইদের মতো নিরস্ত্র তরুণের বুকে কাছ থেকে শটগানের গুলি করা হয়েছে, কিভাবে মুগ্ধর মতো তরুণকে স্নাইপারের গুলিতে হত্যা করা হয়েছে। এতগুলো প্রাণ নেওয়ার পরেও মনিরুল ইসলামের মতো কর্মকর্তাদের রক্তের তৃষ্ণা মেটেনি। তার বক্তব্য শুনলে মনে হয় 5 আগস্ট শিক্ষার্থী জনতার উপর আরো ভয়াবহ দমন পীড়ন চালানোর সুযোগ না পাওয়ার একটি অতৃপ্তি এখনও এদের মনে রয়ে গেছে। তারা ভেবেছিল হয়তো আরো 2-4 হাজার লাশ ফেললেই মানুষ ভয় পেয়ে ঘরে ফিরে যাবে এবং তাদের ক্ষমতা আরো কয়েক দশক টিকে থাকবে। কিন্তু তারা ভুলে গিয়েছিল, যে জাতি একবার মৃত্যু ভয় জয় করে ফেলে তাদের আর বুলেটের ভয় দেখিয়ে দাবিয়ে রাখা যায় না।
মনিরুল ইসলামের এই বক্তব্যের ভেতরে কেবল 5ই আগস্টের আক্ষেপই লুকিয়ে নেই, এর ভেতরে লুকিয়ে আছে গত 15 বছরের একটি পুরো সিস্টেমের দীর্ঘশ্বাস। হাসিনা সরকারের আমলে বিরোধী মত দমন, গুম, খুন ও রাষ্ট্রীয় নিপীড়নের যে অভিযোগগুলো রয়েছে, মনিরুল ইসলাম ছিলেন সেই সিস্টেমের অন্যতম প্রধান স্থপতি। আয়নাঘর বা গোপন বন্দিশালাগুলোর আইডিয়া তো আর আকাশ থেকে পড়েনি, এগুলো তৈরি করা হয়েছিল এই মনিরুল ইসলামদের মতো ধুরন্ধর এবং বিবেকহীন কর্মকর্তাদের মগজ থেকেই। রাতের অন্ধকারে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া, বছরের পর বছর গুম করে রাখা আর ক্রস ফায়ারের নামে ঠান্ডা মাথায় খুন করা, এগুলো ছিল তাদের নিত্যদিনের রুটিন। তার কথায় যেন এই আক্ষেপও প্রতিফলিত হয় যে সরকারটা যদি টিকে যেত তবে তারা এই গুম খুনের সিস্টেমটাকে আরো দীর্ঘস্থায়ী এবং আরো নিখুঁতভাবে বাস্তবায়ন করতে পারত। তারা হয়তো ভেবেছিল বাংলাদেশটাকে একটি বিশাল আয়নাঘরে পরিণত করবে, যেখানে কেউ টু শব্দটিও করতে পারবে না। কিন্তু 5ই আগস্টের ছাত্র জনতা তাদের সেই পৈশাচিক ব্লু প্রিন্ট চিরতরে ধ্বংস করে দিয়েছে। মনিরুল ইসলামের মতো কর্মকর্তারা হয়তো বিদেশে বসে এখনো আক্ষেপ করছেন, কিন্তু 5ই আগস্টের বিপ্লব বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রের জন্য একটি নতুন ব্যাকরণ লিখে দিয়ে গেছে। সেই ব্যাকরণের সবচেয়ে বড় শিক্ষা হলো রাষ্ট্রীয় বাহিনী জনগণের বিরুদ্ধে নয়, জনগণের নিরাপত্তার জন্য। সেনাবাহিনী সেদিন সেই সত্যটিই প্রমাণ করেছে। তারা বুঝতে পেরেছিল যে দেশের 17 কোটি মানুষের বিপক্ষে দাঁড়িয়ে কেবল একটি রাজনৈতিক দলকে টিকিয়ে রাখার জন্য রক্তগঙ্গা বইয়ে দেওয়া কোনো দেশপ্রেমিক বাহিনীর কাজ হতে পারে না। আর কোনো কর্মকর্তা বা রাজনৈতিক নেতা যদি মনে করেন যে আরও কিছু মানুষ হত্যা করতে পারলে সরকার টিকে যেত, তবে বুঝতে হবে তারা ইতিহাসের পাতা থেকে কিছুই শেখেননি। ক্ষমতা কোনো পৈতৃক সম্পত্তি নয়, আর সাধারণ মানুষের রক্ত কোনো সস্তা জল নয় যে চাইলেই তা বইয়ে দেওয়া যাবে। 5ই আগস্ট প্রমাণ করেছে বন্দুকের নলের চেয়েও অনেক বেশি শক্তিশালী হলো একটি অকুতোভয় জনতার সম্মিলিত হুঙ্কার। রাত বাড়ছে। ইউরোপ বা উত্তর আমেরিকার কোনো একটি শহরের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, জানালার বাইরে বরফ পড়ছে। ঘরের ভেতরে ফায়ারপ্লেসের সামনে বসে আছেন মনিরুল ইসলাম, তার হাতে দামি কফির মগ। বাইরে থেকে দেখলে মনে হবে তিনি খুব শান্তিতে আছেন, কিন্তু তার চোখের নিচে জমে থাকা কালি আর কপালের ভাঁজ অন্য কথা বলছে। তিনি তার ল্যাপটপের স্ক্রিনে দেখছেন ঢাকার রাজপথের ভিডিওগুলো। যে রাজপথ একদিন তার কথায় কাঁপত, আজ সেই রাজপথ তাকে প্রত্যাখ্যান করেছে। তিনি হয়তো ভাবছেন আর একটু সময় পেলে, আর কয়েকটা নির্দেশ দিতে পারলে হয়তো আজ আমাকেই নির্বাসিত জীবন কাটাতে হতো না। কিন্তু হঠাৎ ফায়ারপ্লেসের আগুনটা যেন অদ্ভুতভাবে কেঁপে উঠল। তার মনে হলো আগুনের ওই শিখার ভেতর তিনি দেখতে পাচ্ছেন আবু সাইদের প্রসারিত বুকটা। তিনি যেন শুনতে পাচ্ছেন মুগ্ধর সেই কথা, পানি লাগবে, পানি। কফির মগটা তার হাত থেকে পড়ে গেল। তিনি বুঝতে পারলেন তিনি হয়তো দেশ থেকে পালাতে পেরেছেন, কিন্তু 5 আগস্টের ওই তরুণদের রক্তমাখা মুখগুলো তাকে বাকি জীবন তাড়া করে ফিরবে। পৃথিবীর কোনো সেফ হাউস, কোনো বিদেশি পাসপোর্টের ক্ষমতা নেই একজন খুনির বিবেকের দহন থেকে তাকে রক্ষা করার। মনিরুল ইসলামরা হয়তো এখনো দূরে বসে ষড়যন্ত্রের জাল বুনছেন, কিন্তু তারা জানেন না বাংলাদেশের প্রতিটা ইটের খাজে আজ লেখা হয়ে গেছে তাদের পৈশাচিকতার ইতিহাস। ষড়যন্ত্রের এই থ্রিলারে হয়তো এখনো অনেক পাতা বাকি, কিন্তু একটি বিষয় নিশ্চিত, যে জাতি একবার অন্ধকারের বুক চিরে আলো ছিনিয়ে আনতে শিখেছে, তারা আর কোনোদিন ওই আয়নাঘরের স্থপতিদের দেশের মাটিতে পা রাখতে দেবে না। সাসপেন্সের এই রাত কেবল মনিরুল ইসলামদের জন্য দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, আর ঢাকার আকাশে ফুটছে এক নতুন অজেয় সূর্য।